নমস্কার। বিকশিত ভারতের লক্ষ্যে ভিবিজি রামজি বিল নিয়ে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমি জয়মাল্য দেশমুখ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা অনেকেই জানেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে একটি নতুন আইন আনা হয়েছে। ইতিমধ্যেই যা সংসদে পাশ হয়েছে এবং ভারতের মাননীয় রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দিয়েছেন। গ্রামীণ এলাকায় মানুষের রোজগারকে নিশ্চিত করার জন্য, গ্রামীণ অর্থনীতিকে আরও বিকশিত করার জন্য এবং সর্বোপরি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ এই বিল। ঠিক কি কি রয়েছে এই বিলে, কতটা উপকৃত হবে ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতি এই বিলের মাধ্যমে, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর পিনাকি দাস, প্রফেসর অফ ইকোনমিক্স, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার স্যার। যেহেতু একদম সরাসরি যদি আমরা আলোচনায় প্রবেশ করি, আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের তরফে যে নতুন বিল গ্রামীণ রোজগারকে নিশ্চিত করার জন্য, গ্রামীণ অর্থনীতিকে আরো বুস্ট আপ করার জন্য আনা হয়েছে। প্রথমেই যদি আপনি বলেন যে আমরা অনেকেই এটা খুব সহজ ভাষায় 100 দিনের কাজ বলে এতদিন জানতাম, এমজি নারেগা যে আইন ছিল, তার জায়গায় কেন আরও একটা নতুন আইনের প্রয়োজন হলো, এবং এই আইন পুরনো এমজি নারেগা আইনের থেকে ঠিক কতটা আলাদা? খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, নতুন আইন হিসাবে প্রচলিত হলো, যেটাকে আমরা বলছি বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা নিশ্চয়তা মিশন গ্রামীণ, সংক্ষেপে ভিবিজি রামজি বিল 2025। এই বিলটি স্বাভাবিকভাবে যে পূর্বতন যে বিল ছিল এমজি নারেগা 2005, তার জায়গায় নতুন এই ধরনের প্রকল্পটি কেন্দ্র সরকারের দ্বারা আসতে চলেছে। কিন্তু এই বিল আসার পিছনে মূল যে কারণটা, সেই কারণটা যাওয়ার আগে আমরা যদি দেখে নিই যে গ্রাম বাংলার যে অবস্থা আর কি, এটা একথা ঠিকই যে অর্থনীতির উন্নয়ন বহু ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পেরেছি, কিন্তু এখনও আমাদের ভারতবর্ষে গ্রামে বেশিরভাগ সংখ্যক মানুষ বসবাস করেন, এবং গ্রামের যেহেতু জীবিকা বা অর্থনীতি বেশিরভাগটা কৃষির উপর নির্ভরশীল, আবার সেই কৃষি অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে জলবায়ুর উপর নির্ভরশীল, সেই জলবায়ুর ক্ষেত্রে অনিশ্চয়তা আছে, তাই কৃষির অনিশ্চয়তা আছেই আর কি। সেই অনিশ্চয়তা দূর করার জন্য শুধু এই স্কিমটি নয় বা এর আগে এমজি নারেগা নয়, সে স্বাধীনোত্তর কাল থেকে, স্বাধীনতার পরবর্তী কাল থেকে ভারত সরকারের তরফে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প চালু হয়েছে, এবং এই কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্পগুলোর উদ্দেশ্যই হচ্ছে যাতে গ্রামীণ মানুষের রোজগারের যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাটাকে কিছুটা হলেও মোকাবিলা করা। যদি আমরা দেখে নেই, ঠিক 1980-র দশকে, তারও আগে বেশ কিছু স্কিম ছিল, কিন্তু 1980-র দশক থেকে গুরুত্বপূর্ণ কিছু কর্মসংস্থান স্কিম ভারত সরকারের দ্বারা প্রচলিত হয়েছে। তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ হলো যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি, যেটা 1980 সালে চালু হয়েছিল, তার ঠিক কয়েক বছর পরে হয়েছে গ্রামীণ ভূমিহীন শ্রমিকদের জন্য কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি। তারও কয়েক বছর পরে হয়েছে জহর রোজগার যোজনা, এবং 1993 সালে হলো 100 দিনের কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, যেখানে কিন্তু গ্যারান্টেড এমপ্লয়মেন্ট ছিল না, কিন্তু 100 দিনের কাজের একটা প্রভিশন ছিল। তারও পরবর্তীকালে এসছে 1999 সালে জহর গ্রাম সমৃদ্ধি যোজনা, এবং সর্বোপরি 2005 সালে এসে নতুন এক ধরনের পরিবর্তন হলো, যেখানে একটা নতুন অ্যাক্ট চালু হলো, যাকে আমরা বলছি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা নারেগা 2005। এইখানে প্রথম কর্মের অধিকারকে সংবিধান দ্বারা স্বীকৃতি দেওয়া হলো এই বিলের দ্বারা, এবং তার ঠিক কয়েক বছর পরে, 4-5 বছর পরে আবার 2009-এ গিয়ে সেই বিলটি আবার পরিবর্তিত হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যাকে আমরা সবাই এমনারেগা বা মানরেগা বা 100 দিনের স্কিম বলে আমরা জানি। ওই 100 দিনের স্কিম একথা ঠিকই, এর আগে যতগুলো কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প ছিল, তার মধ্যে 100 দিনের স্কিমটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, সবচেয়ে বেশিভাবে সফল, যদি আমরা তার আগের প্রকল্পগুলোর সঙ্গে তুলনা করি। এবার ওই স্কিমটি প্রায় 2 দশক ধরে চলছিল, 2005 থেকে 2025। 2025-এ এসে নতুন আবার একটি বিল কেন্দ্র সরকার দ্বারা এলো, যাকে আমরা বলছি বিকশিত ভারত রোজগার ও জীবিকা নিশ্চয়তা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি 2025।
স্যার এখানে যে কথাটা আসে, আপনি পুরো এভিলিউশনটা বললেন কিভাবে আমরা এগিয়েছি আজকের দিন পর্যন্ত। এই যে 2005 থেকে যে আইন ছিল এবং 2025 সর্বক্ষেত্রে আমরা অনেকটা এগিয়েছি, অন্যরকম পুরো বিষয় হয়েছে। ঠিক মানে আজকের দিনের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যই কি এই নতুন আইন তৈরির কথা ভাবা হলো? হ্যাঁ, সে কথা ঠিকই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তিত হয়। যদি আমরা এর আগের স্কিমটিকে ভাবি আর কি, এমজি নারেগাটাকে ভাবি আমি, তাহলে এমজি নারেগার যদি যে ধরনের মূল্যায়নগুলো এসছে সরকারি রিপোর্টে বা অন্যান্য সমীক্ষাতে, সেখানে আমরা দেখেছি এমজি নারেগা সফল হয়েছে ঠিকই, এবং পূর্বতন প্রকল্পগুলোর থেকে অনেক বেশিভাবে সফল। তা সত্ত্বেও যদি যে কয়েকটা ইন্ডিকেটর যদি এমজি নারেগাকে আমি মূল্যায়ন করতে চাই, যেমন যে মোট কত সংখ্যক পরিবার ভারতে এই এমজি নারেগা থেকে কাজ পেয়েছে আর কি, সে সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে দেখব এই কোভিড পিরিয়ডের ঠিক পরবর্তীকালে তখন সরকার বাড়তি গুরুত্ব আরোপ করেছিলেন। প্রায় 7 কোটি বা 7.5 কোটি মানুষ এখান থেকে উপকৃত হয়েছিলেন। তার পরবর্তীকালে সংখ্যাটা যদিও কমেছে, লাস্ট 2024-25-এ সেই সংখ্যাটা প্রায় 6 কোটির কাছাকাছি, মানে 6 কোটির মতো মানুষ এখান থেকে উপকৃত হচ্ছেন, যেটা সমগ্র গ্রামীণ মানুষের প্রায় 1/4 অংশ আর কি। তার পাশাপাশি যদি আমি দেখি যে এই অর্থ বরাদ্দ সময়ের সঙ্গে সঙ্গে এই স্কিমে বেড়েছে, সে কথা ঠিকই, কিন্তু এই স্কিমের যে মূল উদ্দেশ্য ছিল, মানে এমজি নারেগার যে প্রকৃত উদ্দেশ্য ছিল যে 100 দিন গ্যারান্টেড এমপ্লয়মেন্ট দেওয়া, সেখানে যদি আমরা দেখি ভারতের যে এভারেজ বা অন্যান্য রাজ্যের মধ্যে যদিও সেখানে ভেরিয়েশন আছে, তো অন এভারেজ আমরা বলতে পারি গড়ে প্রায় 7% পরিবার যারা এমজি নারেগাতে কাজ করেছেন, তার প্রায় 7% পরিবার এই 100 দিনের কাজটা পেয়েছেন। তার মানে বাকি মানুষজন 100 দিনের কাজ পাননি, মানে 100 দিনের যে টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু এই স্কিমটা ফুলফিল করতে পারছে না। এবার নতুন আইনে সম্ভবত 100 থেকে 125 বাড়িয়ে করা হয়েছে। হ্যাঁ, নতুন আইনে সেই কর্মসংস্থানের যে দিনটি 100 দিনের থেকে আরো বাড়িয়ে আরো বেশি করে করা হলো, 125 দিন করা হলো, এবং সেটা একটা গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ, যাতে গ্রামীণ মানুষেরা কর্মসংস্থানের ক্ষেত্রে আগের থেকে আরো বেশি করে মানে কাজের দিন তারা এমজি নারেগা থেকে পেতে পারেন। এবং যদি একটু 125 দিন যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, 100 দিনের থেকে 125 দিন, এটা এই নতুন আইনে একটা নতুন বিষয় এলো। এছাড়া এই নতুন আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। হ্যাঁ, এই আইনটির যে গুরুত্বপূর্ণ বিষয় এবং যে দিকগুলো আগের যে পূর্বতন আইন ছিল আর কি, এমজি নারেগা 2005, তার থেকে কোন কোন জায়গায় পার্থক্য বা এর নতুন বৈশিষ্ট্যগুলো কি কি। একটাতে গেল কাজের দিন, কর্মদিবস এখানে বেড়ে 100 থেকে 125 হয়েছে। তার পাশাপাশি আগের বিলে যেমন কর্মের অধিকার ছিল, এখানেও কর্মের অধিকারটা সুনিশ্চিত আছে। আর কাজ করার 15 দিনের মধ্যে যাতে মজুরি দেওয়া যায় তারও এখানে প্রভিশন আছে। এবং যদি কাজ না পায় কোনো একজন কর্মী কাজ করার পরে, তাহলে তাকে কিন্তু বেকার ভাতা দেওয়ারও এখানে সুযোগ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রকল্পে এখানে কিছু স্থায়ী এবং উৎপাদনশীল সম্পদ সৃষ্টির কথা বলা হয়েছে। এই স্থায়ী বা উৎপাদনশীল সম্পদ এমজি নারেগাতে কিছুটা হলেও তাৎপর্যপূর্ণভাবে হয়নি, বিভিন্ন সমীক্ষাতে সেটা উঠে এসছে। এবার এখানে স্থায়ী এবং উৎপাদনশীল যে সম্পদ সৃষ্টি হয়েছে, তার জন্য এখানে 4টি ক্ষেত্রকে মূলত অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা হলো জল নিরাপত্তা, গ্রামীণ পরিকাঠামো, জীবিকা পরিকাঠামো এবং জলবায়ু সহনশীলতা। এর পাশাপাশি কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্য রেখে যখন এগ্রিকালচারালি পিক সিজন, মানে যখন কৃষিকাজগুলো হয় গ্রাম বাংলায়, সেই সময়টাতে এমজি নারেগার কাজটাকে বন্ধ রাখার পরিকল্পনা এখানে আছে, যাতে কৃষির সঙ্গে এই এমজি নারেগার কাজের বা এখানে রামজি আইনের যে কাজ হবে তার সঙ্গে যাতে কোনো সংঘাত না হয়, তাই কৃষিকাজের সঙ্গে একটা সামঞ্জস্য আছে। তার পাশাপাশি কিছু প্রযুক্তি এখানে ব্যবহার করার কথা বলা হয়েছে, যে প্রযুক্তিগুলো আমরা জানি যে কোনো সরকারি প্রকল্পে আপনার ইনক্লুশন এরর থাকে, কিছু স্বচ্ছতার অভাব থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সেটাকে ওভারকাম করার জন্য এখানে বিভিন্ন ধরনের জিও ট্যাগিং, বায়োমেট্রিক ইউজ ইত্যাদি প্রভিশনের কথা এখানে রাখা হয়েছে, যার দ্বারা যে করাপশনটা হতো সেই করাপশনটাকে কমানোর কথা বা ওভারকাম করার কথা এখানে ভাবা হয়েছে। স্যার, যেহেতু এই প্রসঙ্গে এলেন, আমাদের কাছে একটি তথ্য রয়েছে। যেহেতু এই প্রসঙ্গে আলোচনা হচ্ছে, আমার মনে হলো এই তথ্যটা যদি আমরা দর্শকদের জানাই, সেক্ষেত্রে আলোচনাটা সমৃদ্ধ হবে। প্রেস ইনফরমেশন ব্যুরো ভারত সরকারের, তারা সম্প্রতি তাদের একটি রিপোর্টে জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের 19টি জেলা, 19টি ডিস্ট্রিক্ট,
সেখানে এই ধরনের দুর্নীতির জন্য গোটা 100 দিনের কাজের জায়গাটাই বন্ধ হয়ে গেছিল এবং ভারতবর্ষের ক্ষেত্রে 23টি রাজ্যে 2025-26 অর্থবর্ষে দেখা যাচ্ছে যে এই এমজি নারেগা আগের যে স্কিম সেখানে যে যে কাজ করার কথা ছিল সেগুলো হয়নি অনেক ক্ষেত্রে, এবং যেখানে শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা ছিল কিন্তু তার বদলে বহু ক্ষেত্রে মেশিন ব্যবহার হয়েছে। ফলে আমার ধারণা বা এই আইনের উদ্দেশ্যের দিক থেকেও যদি এটা দেখা যায় যে নতুন এই আইনে এই ধরনের দুর্নীতিগুলোকে রোধ করা যাতে যায় সেজন্য একটা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, সমস্ত প্রকল্পতেই থাকে যে কোনো প্রকল্পকে এক্সিকিউট করতে গেলে, বাস্তবায়িত করতে গেলে যে গ্রাউন্ড লেভেলে বাস্তবায়িত হয়, আমরা যখন গ্রাম সমীক্ষাগুলো করে আমরা দেখেছি আর কি, তো সেখানে অনেক ধরনের সমস্যা আমরা দেখতে পেয়েছি। তো সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য অনেক ধরনের প্রভিশন এখানে থাকে। তো এই স্কিমটাতে, এই ভিবিজি রামজি স্কিমটাতে বা এই বিলে ওইটাকে আরও একটু জোরদার করা হয়েছে। এখনকার দিনে চাওয়া হয়েছে এআইকে ইন্টিগ্রেট করা, জিও ট্যাগিং করা, বায়োমেট্রিক করা ইত্যাদি করে এই বিলে প্রভিশন আছে যাতে সেই করাপশানটাকে কিছুটা হলেও কমানো যায়। এবং আমরা আশাবাদী, সবসময় আশাবাদী আমরা, যদি কোনো একটি বিল ওই ধরনের করাপশানটাকে কমিয়ে যাদের জন্য বিলটা ইফেক্টিভলি কাজ করতে পারে তাদের স্বার্থে যদি বিলটা প্রকৃতভাবে কাজে লাগে তাহলে গ্রাম বাংলার মানুষ এখান থেকে অনেকটাই উপকৃত হবেন। তাদের যে আর্থিক সমৃদ্ধির কথা বলা হচ্ছে, তাদের যে লাইভলিহুড ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, সেগুলো প্রকৃতপক্ষে হবে, এটা আমরা আশা করতেই পারি আর কি। স্যার, এখানে আরও একটা বিষয়, যেহেতু আইনের নামের শুরুতেই বিকশিত ভারত এই শব্দটি রয়েছে এবং আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে মিশন 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারতের জায়গায় নিয়ে যাওয়া, সেক্ষেত্রে এই নতুন বিল বিকশিত ভারত গঠনের যে লক্ষ্য সেটাকে কতটা সাহায্য করবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, বিকশিত ভারতের যে লক্ষ্য তাতে মূলত 4টি মেন পিলার, তার মূল স্তম্ভ হচ্ছে 4টি। একটি হচ্ছে কৃষক, একটা হচ্ছে দরিদ্র মানুষ যারা, একটা হচ্ছে মহিলা, আর একটা হচ্ছে ইউথ আর কি, আমাদের দেশে যারা ইউথ তাদেরকে। তো এই বিলটি সরাসরি তো যারা দরিদ্র শ্রেণীর মানুষ তাদেরকে সরাসরি অ্যাড্রেস করছে, তারাই এখানে কাজ পাওয়ার জন্য স্বাভাবিকভাবে বেশি তারা বেনিফিটেড হবেন। তার পাশাপাশি কৃষকের সঙ্গেও এই বিলটি যাচ্ছে এবং কৃষকের সঙ্গে সামঞ্জস্য রেখে, কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিলটিকে নিয়ে আসা হয়েছে। আর এই বিলের আরেকটি প্রভিশন হচ্ছে যে এখানে গ্রাম বাংলায় কিছু সামাজিক সম্পদ তৈরি করবে, যে সামাজিক সম্পদগুলো, যে ইনফ্রাস্ট্রাকচারটা শুধু আপনার গ্রাম বাংলার উন্নয়নের সঙ্গে সঙ্গে কৃষিকাজের উন্নয়নেও এটা কার্যকরী হবে। তাহলে কৃষি যে একটা অন্যতম স্তম্ভ আপনার ভিশন বিকশিত ভারতের, তা এই স্কিম সেটাকেও কিছুটা হলেও অ্যাড্রেস করছে। আর আগের স্কিমের মতো, এমজি নারেগার মতো এই স্কিমে মহিলাদের জন্য এখানেও বাড়তি প্রভিশন আছে, যে মহিলারাও এখানে বেশি সংখ্যক কাজের সুযোগ সুবিধা পাবেন। তবে তাই স্বাভাবিকভাবে ভিশন বিকশিত ভারতের যে আরেকটি মিশন মহিলাদের সমৃদ্ধি করা, সেটাও এর দ্বারা, এই বিলের দ্বারা অ্যাড্রেস হচ্ছে। মানে বিলটি স্বাভাবিকভাবে ভিশন বিকশিত ভারতকে অ্যাড্রেস করছে, বিলের যে প্রভিশন তাতে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং স্যার যে কথা বললেন যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এই যে নতুন বিল, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ, স্যারের থেকে আমরা আরো বিস্তারিতভাবে শুনবো, কিন্তু তার আগে আমরা শুনবো যে গ্রাম বাংলার মানুষ তারা এই যে নতুন গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা এই যে বিল, সেই বিল সম্পর্কে তারা কি বলছেন, আসুন শুনবো। 125 দিনে পুরোপুরি ভারতবর্ষের সব জায়গাতে আমাদের মতো গরিব মানুষের সবারই কাজ যারা করতে পারবো 125 দিনে। এবং সবকিছু সব থেকে ভালো ব্যাপারটা কি হচ্ছে, এটা সম্পূর্ণ আধার সঙ্গে লিঙ্ক করে করানো হয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। আজকে যদি 100 দিনের জায়গায় 125 দিনের যে কাজের গ্যারেন্টি কেন্দ্রীয় সরকার দিচ্ছে, এটা অত্যন্ত সুখকর খবর। এবং মানুষ এখানে 125 দিন কাজ পেলে হয়তো তাদের বৃদ্ধ বাবা মা, তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি তাদের রেখে বছরের পর বছর তাদের বাইরে থাকতে হবে না। এটা অত্যন্ত ভালো কাজ। যদি 125 দিন পাওয়া যায় তাতে করে সংসারের উন্নতি হবে। আমরা কাজ না পাওয়ার জন্য আমাদেরকে বাইরে কাজ করতে হচ্ছে। যেমনি 100 দিনের কাজে অল্প পয়সা পাওয়া যেত, এটা 125 দিনের কাজ হবে, বেশি পাওয়া যায়, দিন মানুষের দিন ভালো যাবে। 125 দিন হলে আমাদের সবার গরিব মানুষের সুবিধা হবে। এবার আমাদের মাঠের খাটি সবসময় তো মাঠে কাজ থাকে না, এই শীতকালে একটু মাঠে বেশি কাজ থাকে, সব তখন কাজ সব পায়, মেয়ে ছেলে চাই বেটা ছেলে। সেটা যদি সরকার যদি 125 দিন করে দেয় তো আমাদের সবার সুবিধা হবে। আমাদের 100 দিনের কাজ হচ্ছিল, তখন 25 দিন বাড়াতে আরো ভালো সুবিধা হবে, কেন কাজটা বেশি পাবো, পয়সা বেশি হবে আমাদের।
100 দিনের কাজ যদি হয় 125 দিন, তো ওইটাই আমার ঠিক আছে। যেমনটা আমরা শুনলাম যে গ্রাম বাংলার মানুষ তারাও এই নতুন যে কর্মনিশ্চয়তা বিল তাকে স্বাগত জানাচ্ছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত প্রফেসর দাসের সঙ্গে আলোচনা করছি। স্যার, এরপরে যে বিষয়টা আপনি এর আগেও প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন কিছুটা, সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, ফলে গ্রাম বাংলার অর্থনীতি আমাদের দেশের অর্থনীতির সিঁড়ি দ্বারা, এই কথাটা বলাই চলে। ফলে এই নতুন বিল গ্রামীণ অর্থনীতিকে বুস্ট আপ করা বা তাকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে কতটা সহায়ক হবে বলে আপনি মনে করেন? না, এই কথা তো ঠিকই যে বিলটি শুধুমাত্র গ্রামীণ উন্নয়নের জন্যই, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যেই প্রচলিত হয়েছে। সেক্ষেত্রে প্রত্যাশা করাই যায় যদি বিলটি সার্থকভাবে রূপায়ণ হয়। এই কথার এই কারণে বলছি, আমাদের যে অভিজ্ঞতা আর কি, পূর্বতন যে প্রকল্পগুলো ছিল, মানে কর্মসংস্থান নিশ্চয়তা যে প্রকল্পগুলো ছিল এমজি নরেগা এবং তার আগের যে প্রকল্পগুলোর কথা আমি উল্লেখ করলাম আর কি, সেই সমস্ত প্রকল্পগুলো সার্বিকভাবে মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে পারেনি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে, গ্রাম বাংলার মানুষ সেখান থেকে সুযোগ সুবিধা পেয়েছেন, তাদের উন্নতি হয়েছে, একথা অস্বীকার করা যায় না। কিন্তু প্রত্যেকটি স্কিমের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ঘটার কথা ছিল, যে কাঙ্ক্ষিত টার্গেট অর্জন করার কথা ছিল, সেটা কিন্তু স্কিমগুলো পারেনি। এখন যদি এই নতুন বিলটি, এখানে যে সুরক্ষার কথাগুলো বলা হয়েছে, এখানে জিও ট্যাগিং থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, সেগুলো যদি সঠিকভাবে কার্যকরী হয়, তাহলে এই বিলে যে প্রভিশন আছে সেই প্রভিশনগুলো মানুষের কাছে পৌঁছলে গ্রাম বাংলার উন্নয়ন সার্থকভাবে ঘটবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একটা বিষয় এখানে উল্লেখ করতেই হবে, নতুন যখন কোনো বিল আসে মানুষ কিন্তু আশাবাদী হয় যে বোধহয় আমাদের জন্য আরও ভালো হবে। এটাই কিন্তু একটা কারণ হতে পারে। এর আগে যে এতগুলো কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প ছিল, সেগুলো কিন্তু যখন বারে বারে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। তো একটা কারণ তো হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমি আমার প্রকল্পটাকে সমাজের উন্নয়নে, গ্রামীণ উন্নয়নে আরও বেশি করে কার্যকরী যাতে করতে পারি, তার জন্য পরিবর্তন নিয়ে আসা। তার পাশাপাশি একথা ঠিকই, সমস্ত প্রকল্পের ক্ষেত্রে আপনার করাপশন একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা আমরা সবাই জানি আমাদের যে সমস্ত প্রকল্পগুলো আছে। তো যখন একটি স্কিম অনেক দিন ধরে চলছে, তখন মানুষ ওখান থেকে যখন কাঙ্ক্ষিত সুবিধাটা পাচ্ছে না, তখন সে ভিতরে ভিতরে একটা অসন্তোষ তার মধ্যে কাজ করে যে আমি বোধহয় যা পাওয়ার কথা ছিল সেইটা আমি পাচ্ছি না। তখনই চেষ্টা হয়েছে নতুন আরেক ধরনের বিল নিয়ে এসে মানুষের সামনে নতুন করে আশার সঞ্চার করা, যে এই বিলে যে নতুন প্রভিশনগুলো আছে সেগুলো মানুষের কাছে যদি পৌঁছয়, মানুষ তাহলে সেখান থেকে আরও বাড়তি সুবিধা পেতে পারে। সেই লক্ষ্যে এই বিলটি 2025 সালে ইন্ট্রোডিউসড হলো। আশা করব এটা গ্রামীণ মানুষের কাছে তাদের জয়যাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা সদর্থক ভূমিকা নিক, সেই প্রত্যাশা রাখছি। স্যার, এই নতুন বিলের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত, তাদের ভূমিকাকেও একটা জায়গা রাখা হচ্ছে, মানে কিভাবে তার গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ করা প্রয়োজন বা কিভাবে সেই বাস্তবায়নগুলো হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থারও সশক্তিকরণ একটা আমরা তো বলতেই পারি এই আইনের মাধ্যমে হতে পারে। ঠিকই যে এই সমস্ত স্কিমগুলো আপনার পরিচালনা করতে গেলে পঞ্চায়েতের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে। পঞ্চায়েত একটা সক্রিয় অংশগ্রহণ করে, এমজি নরেগাতেও তাই ছিল, এখানেও সেই প্রভিশনটা আছে। তো এখানে পঞ্চায়েতকে চাওয়া হয়েছে আরও শক্তিশালী করতে, এবং এখানে ওই বিকেন্দ্রীকৃত পরিকল্পনার সঙ্গে সেন্ট্রালাইজ যে ভিশন, তাকে একটা সামঞ্জস্য আনার মেলানোর চেষ্টা করা হয়েছে। এবং এখানে যে প্ল্যাটফর্ম, ওই প্রাইম মিনিস্টার গতিশক্তি, তাকেও তার এই স্কিমটাকেও, এই বিলটাকে, বিলের প্রভিশনটাকেও তার মধ্যে ইন্টিগ্রেট করে নেওয়া হয়েছে, যাতে একটা সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সম্ভব হতে পারে। তো সেই দিক থেকে পঞ্চায়েতের যে পার্টিসিপেশন এখানে বা বিকেন্দ্রীকৃত পরিকল্পনার যে প্রসঙ্গটা এখানে আনা হয়েছে বিলে, তা সত্যি মানে ভালো হতে পারে বলে আমরা ভাবছি আর কি। স্যার, আমরা প্রায় শেষের দিকে আমাদের, কারণ সত্যি যেহেতু একটা নতুন বিল, তাতে বহু কিছু রয়েছে, এই স্বল্প পরিসরে হয়তো আরও বিস্তারিতভাবে আরও অনেক কিছু জানার ছিল, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জানার চেষ্টা করব। কিন্তু যদি আমি সামগ্রিকভাবে আপনার কাছে জানতে চাই যে যেহেতু প্রথমেই আমরা শুরুতে এই কথাটা আলোচনা করেছিলাম যে বিকশিত ভারতের লক্ষ্যেই এই বিল, আমাদের দেশের গ্রামীণ অর্থনীতিকে সশক্তকরণ করার ক্ষেত্রে এই বিলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ফলে সামগ্রিকভাবে গ্রামের মানুষ, সেখানকার কৃষক মজদুর, তাদের কতটা উন্নতি করতে পারবে এই নতুন বিল
আপনি কি মনে করছেন যদি একটু বলেন? হ্যাঁ, না, নতুন বিলে তো তাদের উন্নতির সমস্ত প্রভিশনই আছে, সে কথা ঠিকই আর কি। কিন্তু এই নতুন বিলে এখানে যদি আমরা ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটির কথা ভাবি, মানে অর্থ সংস্থানটা কিভাবে হবে আর কি। আগেকার স্কিমে মূলত যে লেবার কস্টটা হতো, মজুরির জন্য যে খরচটা হতো কর্মসংস্থানের জন্য, সেটা তার 100% সেন্ট্রাল গভর্নমেন্টই দিত। আর বাদবাকি র মেটেরিয়ালসের জন্য যা খরচ হতো সেটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট 75 এবং 25 এই রেশিওতে তারা বন্টন করে নিত। কিন্তু নতুন এই স্কিমে এখানে কিন্তু প্রভিশন রাখা হয়েছে 60:40 বেসিসে, মানে যা অর্থ হবে, যা অর্থ দরকার হবে তার 60% দেবে আপনার কেন্দ্র সরকার, বাকি 40% দেবে আপনার রাজ্য সরকার। মানে এখানে রাজ্যের উপরও একটা দায়িত্ব বর্তাচ্ছে এই স্কিমটাকে সফল করতে গেলে তাদেরকেও এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আরেকটা যেটা উল্লেখযোগ্য পার্থক্য এই বিলে এসছে, আগে যেমন স্কিমটা ছিল চাহিদা কেন্দ্রিক আর কি, যদিও সেটা বাস্তবে প্রতিফলিত হয়নি। এখানে কিন্তু সরকার আগে থেকেই ঠিক করে দেবে যে কতদিন কত ফান্ড অ্যালোকেট হবে কোনো রাজ্যে, কতদিন কাজ হবে ইত্যাদি ইত্যাদি, সেটা সরকার আগে থেকে ঠিক করে দেবে। আর এটা যদি ঠিক করে দেয় এবং এটা যদি পরিকল্পিতভাবে হয়, তাহলে আশা করছি এটা আমরা মানুষের কাছে এই সুবিধাটা অবশ্যই পৌঁছবে। অনেক ধন্যবাদ প্রফেসর দাস আপনাকে এতটা সময় আমাদের জন্য কাছে দেওয়ার জন্য। এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বিকশিত ভারতের লক্ষ্যে ভিবি-জি রামজি যে বিল আনা হয়েছে কেন্দ্র সরকারের তরফে, তা কতটা গ্রামীণ মানুষের উপকারে লাগবে আমরা যেমন বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম, তিনি বিস্তারিতভাবে জানালেন, এবং একইভাবে আমরা কিন্তু গ্রাম বাংলার মানুষের কথাও শুনলাম যারা দুহাত তুলে কিন্তু এই নতুন বিলকে স্বাগত জানাচ্ছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এই ধরনের অন্য কোনো আলোচনায় দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার। নমস্কার।